সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচন ও রাজনীতির সমীকরণ। নির্বাচন ও রাজনীতির সমীকরণ। নির্বাচন অবশ্যই জাতীয় নির্বাচন বিষয়ে কথা হচ্ছে। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, গণফোরাম। আমাদের সাথে আরও আছেন এম আবদুল্লাহ, সাবেক সভাপতি বিএফইউজে এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। আপনাদের দুজনকে স্বাগত জানাই। শুরুতে বলছিলাম নির্বাচন এবং রাজনীতির সমীকরণ। রাজনীতির সমীকরণ তো সবসময় একরকম থাকে না, সময় যেমন চলমান রাজনীতির সমীকরণও চলমান। এই মুহূর্তে বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল, সরকার এবং বেসরকারি যাই বলা হোক, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সফর করছেন তিনটি রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধি। তাদেরকে আমরা যদি বড় রাজনৈতিক দল ধরি, অন্য যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করছে, তারা আছে রাজনীতির মাঠে, ভোটের মাঠে থাকবে। আর কিছু রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আছে, আবার অন্য অন্য কারো কারো রাজনৈতিক দলের নিষিদ্ধ করার দাবিও আছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। সব কিছু মিলে আগামী নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধের যে নির্বাচন, মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা হয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে। এনসিপির পক্ষ থেকে মাঝে মাঝে বলা হচ্ছে যে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কাকে দিয়ে শুরু করব? এম আবদুল্লাহ, আপনি বলুন। রাজনীতির সমীকরণ তো বাংলাদেশের সমীকরণ ক্ষণে ক্ষণে বদলায়। বাংলাদেশের রাজনীতিটা একেবারেই আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশনের দিকে, বিশেষ করে যখন নির্বাচন সামনে থাকে তখন এই সমীকরণগুলো নানানভাবে বদলাতে থাকে। তো এই জায়গাটাতে আমাদের নির্বাচন, জাতীয় নির্বাচন যে সময়টি ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে হবে, সে অনুযায়ী আমাদের হাতে 4.5 মাসের মতো সময় বা অল্প কিছু বেশি সময় হাতে আছে। এই সময়ের মধ্যে এবং সেই নির্বাচন যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে করতে হয় বা প্রথমার্ধে করতে হয়, তাহলে নির্বাচনের তফসিলটা, বিস্তারিত তফসিল যেটাকে বলা হয়, যে নির্বাচন কবে হবে, মনোনয়নপত্র কবে দাখিল হবে, প্রত্যাহার হবে, এই যে বিস্তারিত তফসিলটা দিতে হবে ডিসেম্বরের প্রথমার্ধে। এটা ডিসেম্বরের ফার্স্ট উইকেও হতে পারে, সেকেন্ড উইকেও হতে পারে, এটা দিতে হবে। মানে তফসিল থেকে যে সময়টা ভোট পর্যন্ত যে গ্যাপটার রেওয়াজ আছে, রীতি আছে, আইনগত কিছু বাধ্যবাধকতার জায়গা আছে, সেই অনুযায়ী ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে বিস্তারিত তফসিল ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে। সেটা যদি আমরা ধরি, ডিসেম্বরের প্রথম সপ্তাহ ধরি, তাহলে মাঝখানের সময় আছে 2 মাসের একটু বেশি, 60 থেকে 65 দিন সময় আছে। এই সময়ের মধ্যে নির্বাচনী আবহাওয়াটা যতটা নির্বাচনমুখী হওয়ার কথা ছিল সেটা সেভাবে এখনও হয়নি, যদিও সরকার নির্বাচনী প্রস্তুতিমূলক বিভিন্ন কাজকর্ম করছে। আমি যেহেতু সরকারের ছোট্ট একটি জায়গা থেকে সরকারের সাথে সম্পৃক্ত আছি, তো আমরা জানি যে সেখানে সরকারের প্রস্তুতিমূলক নিরাপত্তাজনিত মিটিং, যে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাটা কেমন হবে সেটার জন্য যেসব প্রস্তুতি, এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় সভাগুলো করছে। তথ্য মন্ত্রণালয়, মিডিয়ার কি রোল হবে আগামী নির্বাচনে, কিভাবে সাংবাদিকরা কাজ করবে, মিডিয়ার ভূমিকা কী হবে, এগুলো নিয়ে ইতিমধ্যে একাধিক সভা হয়েছে। তো এগুলো যদি আমরা দেখি, তাহলে মানে ধরে নেওয়া যায় যে সরকার নির্বাচনের মধ্যে একভাবে ঢুকে গেছে, নির্বাচনের কার্যক্রমের মধ্যে অলরেডি প্রবেশ করেছে, নির্বাচনের প্রস্তুতির বিভিন্ন কার্যক্রম করছে। আর নির্বাচন কমিশনের সাইড থেকে আমরা যদি বলি, নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা কবে দিবে সেটা অলরেডি ইতিমধ্যে জানান দিয়েছে। তারা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের যে বিষয়গুলো, এগুলো নিয়ে কাজ করছে। তো এই সব মিলিয়ে এখন এটা তো হলো সরকার এবং নির্বাচন কমিশনের পার্ট। আর রাজনৈতিক দলগুলোর কথা যদি আমরা বলি, আমরা দেখেছি গত কয়েকদিনের মধ্যে রাজনৈতিক দলগুলোতে নির্বাচনমুখী কিছু বিষয় এসছে। যেমন সবচেয়ে বৃহত্তম দল যেটি এই মুহূর্তে ক্রিয়াশীল দেশে, সে তার বিএনপি, যেটি ক্ষমতা প্রত্যাশী, ক্ষমতায় যাওয়ার একেবারে কাছাকাছি রয়েছে বলে সবাই মনে করছে, এবং বাস্তবতাও তাই বৃহৎ দল হিসেবে। তো সেই দলটির মনোনয়ন নিয়ে আমরা গণমাধ্যমে একটি রিপোর্ট দেখেছি যে তারা 200-র মতো আসনে গ্রিন সিগন্যাল দিয়েছে। আবার সেটার প্রতিবাদও আমরা দেখেছি দলের পক্ষ থেকে।
তো এই বিষয়গুলো আসলে নির্বাচনী আবহাওয়া আস্তে আস্তে এটাকে চাঙ্গা করবে, নির্বাচনী আবহাওয়াটাকে। এই যে নির্বাচনী আলোচনা পত্রিকায় প্রার্থীর নাম আসছে, যাদেরকে গ্রিন সিগন্যালের কথা বলা হয়েছে তারা এক ধরনের চাঙ্গা হয়ে গেছেন। বাস্তবতা যাই হোক না কেন, গ্রিন সিগন্যাল তিনি পেয়ে থাকেন বা না থাকেন, সংসদীয় আসনগুলোর মানুষের নিয়ে আলোচনা করছে, পেয়ে থাকেন বা না থাকেন, তিনি হয়তো জানেন যে সত্যি সত্যি তিনি গ্রিন সিগন্যাল পাননি, কিন্তু এটাকে, এই যে পত্রিকার সংবাদটাকে ব্যবহার করে তিনি কিন্তু এলাকায় একটি বাড়তি সুবিধার জায়গায় চলে গেছেন এবং এলাকায় তাকে নিয়ে আলোচনা হচ্ছে, তিনি কেমন প্রার্থী, তার প্রতিদ্বন্দ্বী যারা আছেন অন্যান্য মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যেও এক ধরনের স্বস্তি অস্বস্তি এইসব বিষয়গুলো তো আছে। তো সব মিলিয়ে যদি আপনি সমীকরণের যদি বুঝাতে চান যে জোটের সমীকরণ, নির্বাচন আসলেই যে ভোটের হিসাব নিকেশে জোটবদ্ধ হওয়ার যে সমীকরণ, সেই দিক থেকে তো বিএনপি যেহেতু ক্ষমতার খুব কাছাকাছি আছে বলে তোরা হয় বিএনপি একটা বাড়তি সুবিধার মধ্যে থাকবে। সবাই চায় যে ক্ষমতায়, নিশ্চিতভাবে ক্ষমতায় যারা যাবে তাদের সাথে থাকার চেষ্টা করবে। আসবো আপনার কাছে। আমাদের এখানে একজন রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক আছেন, গণফোরামের সাধারণ সম্পাদক। আপনার দলের নির্বাচনী প্রস্তুতি এবং সার্বিক নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের পরিবেশ আয়োজন কেমন? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সম্মানিত সহ আলোচক এবং চ্যানেলের দর্শক শ্রোতাকে। আমি একটা বিষয় আপনাদেরকে বলি, আসলে রাষ্ট্র কিন্তু এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে, যেটা আমার সম্মানিত সহ আলোচক বলেছেন, আমি একমত। কিন্তু মানুষের কাছে এই নির্বাচন নিয়ে অনেক সংশয় রয়েছে, সেটা কিন্তু এখনও কাটেনি। যেমন জানেন যে সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হয়েছিল এবং তার প্রেক্ষিতে এই সংস্কার বাস্তবায়ন পদ্ধতি বা প্রক্রিয়া কি হবে, এইটা নিয়ে ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দল একটা অবস্থান নিয়েছে যে তারা বলছে যে পিআর না হলে নির্বাচনে যাবে না। আবার এই কথাও বলছে যে এই সংস্কার যে প্রস্তাবগুলো হয়েছে বা যেগুলো ঐক্যমত্য হয়েছে এটা আইনি ভিত্তি দিতে হবে এবং আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে তারা বিশেষ সাংবিধানিক আদেশ এইটা দেওয়ার জন্য তারা বলেছে যে এটা না হলে তারা নির্বাচনে যাবে না, এরকম একটা কথা। আবার সম্প্রতি আপনারা জানেন যে নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তারা নিবন্ধনে শাপলা প্রতীক চেয়েছিল, এটা পাচ্ছে না। নির্বাচন কমিশন থেকে এই ধরনের একটি কথা বলার পরে তারা বলেছে যে শাপলা না দিলে নির্বাচন কে করে দেখব। এই যে নানান কথাবার্তা এখন এই যে দলগুলোর থেকে বলা হচ্ছে, তার মধ্যে জামাত কিংবা বিএনপি একটা কথা বললে, যেহেতু এটা এখন প্রেক্ষাপট বৃহৎ রাজনৈতিক দল, কিন্তু এর সাথে এনসিপি সহ দু একটি রাজনৈতিক দলকেও সরকার এত বেশি প্রায়োরিটি দিয়েছে যে আপনি যদি দেখেন যে কিছুদিন আগে যখন নানান সংকট হচ্ছে তখন প্রথম 2-3টি দলকে ডাকে এবং ডাকার পরে তাদের সাথে আলাদা করে ডেকে আবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয় যে দেশের সবচেয়ে প্রধানতম রাজনৈতিক দলগুলোর সাথে আজ বৈঠক হলো। আবার 2 দিন পরে আমাদের ডাকা হয় 12-13টা দল একসাথে, আমার যাওয়ার সুযোগ হয়। তো সেখানে যে এগুলো কিন্তু আমরা বলেছি, আপনারা বললে আমরা বলার পরেও যে আপনারা এইগুলো করার কারণে বৈষম্য হচ্ছে এবং এই বৈষম্য হওয়ার পরে জনমনেও এর একটা প্রতিক্রিয়া তৈরি হয়। কারণ আমরা ক্রিয়াশীল রাজনৈতিক দল সবাই একসাথে সংস্কার প্রস্তাবে বসছি এবং সেখানে সরকারের উচিত ছিল যে সব দলগুলোকে একসঙ্গে বসা। যেমন এই যে সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টা তো আমাদের সাথে বসেছে। প্রথমও আপনারা জানেন যে যখন ভারতে আমাদের উপদূতাবাসগুলোতে হামলা হয়েছে তখনও একসাথে সব রাজনৈতিক দলগুলোকে বসছে। আবার বিশেষ প্রয়োজনে কোনো রাজনৈতিক দল যদি তার সাথে দেখা করতে যায়, দেখা করুক, আপত্তি নাই। ধরেন এই যে এখন জাতিসংঘে গিয়েছে, সেখানে 3টি রাজনৈতিক দলের একাধিক প্রার্থীকে নিয়ে গেছে। তো সামনে তো একটা নির্বাচন, সেই নির্বাচনে যদি আপনি বিশেষ 3-4টি রাজনৈতিক দল বা কে আপনি প্রাধান্য দেন এবং বলেন এরাই প্রধানতম দল, তাহলে তো ভোটের মাঠে মানুষের কাছে একটা আলাদা প্রতিক্রিয়া তৈরি হয়। এইটা আমাদের আপত্তির একটা বিষয়। আর সেই সাথে আপনি যেটা বললেন যে রাজনৈতিক প্রস্তুতি আমাদের দল হিসাবে, আমরা দেখেন গণফোরাম 1993 সালে প্রতিষ্ঠিত হয় 3 দিনব্যাপী জাতীয় কাউন্সিলের মাধ্যমে এবং সেই জাতীয় কাউন্সিলের প্রধান অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি লিখেছিলেন লিখিত বক্তব্য আমার স্বপ্নের দল। ওই দল প্রতিষ্ঠার পর থেকে আমরা কিন্তু নির্বাচনমুখী। 96 সালেও প্রথম নির্বাচনে যখন গণফোরাম অংশগ্রহণ করে, আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন অংশগ্রহণ করেছিলেন।
এরপর থেকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। বিগত সরকারের সময় আপনি জানেন শুধু 2018 সালে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হয় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল এবং ব্যক্তি এই ঐক্য ফ্রন্টে ছিল। এরপরে সেখানে দিনের ভোট রাতে করা হয় এবং একটা ঐতিহাসিকভাবে একটি কলঙ্কিত নির্বাচন বিগত সরকার শেখ হাসিনা উপহার দিয়েছিল। এবার যখন নির্বাচনে আসছে, আমরা কিন্তু সব সময় গণফোরামের পক্ষ থেকে নির্বাচন করা অর্থাৎ গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের দলের কর্মসূচি। এখন অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করে যে আপনারা গণফোরাম থেকে শুধু নির্বাচনের জন্য কথা বলেন। এই যে আপনাদের এই চ্যানেল আইতে এসে বারবার আমি প্রথম থেকেই বলেছি নির্বাচন, কারণ হচ্ছে যে নির্বাচন ছাড়া আর কোনো গতি নাই একটা রাষ্ট্রকে গণতান্ত্রিক উত্তরণে, সাংবিধানিক আইনের শাসন, মানবাধিকার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা সব কিছু মিলে বিচার ব্যবস্থা একটা নির্বাচিত সরকার, এর বিকল্প নাই। এখন এই নির্বাচনে আমি কয়টা আসন পেলাম কি পেলাম না, এই আমি ভালো আসন পেলে ইলেকশনে যাব, আর যদি ইলেকশনে ভালো আসন না পাই তাহলে ইলেকশনে যাব না, রাষ্ট্রকে অকার্যকরের দিকে নিয়ে যাব। এটা তো রাজনৈতিক আদর্শ হতে পারে না, গণফোরাম ওই চরিত্রে ধারণ করে না। সেই জন্য আমরা বরাবরই নির্বাচনমুখী এবং 2018 সালেও ঐক্য ফ্রন্টের নির্বাচনে আমাদের 2 জন সংসদ সদস্য ছিল। এইবারও আমরা প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে আমাদের দল থেকে কেন্দ্রীয় কমিটির সভা করা হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদের প্রত্যেক জেলা ইউনিটকে আমরা তাদের জীবন বৃত্তান্ত, যেটা আমরা প্রাথমিক প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া, সেখানে দিয়েছি এবং এখন পর্যন্ত প্রায় 50-এর অধিক প্রার্থী চলে আসছে। আর কয়েকদিনের মধ্যে অন্যান্য প্রার্থী তালিকা আসলে আমরা যাচাই বাছাই করে তারপরে জোট বিষয়ে আপনার কাছে আসবে পরের বারে। আব্দুল্লাহ, রাজনৈতিক দলগুলোর মধ্যে জোটের আলোচনাও হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমে মির্জা ফখরুলের ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে বা তার সাক্ষাৎকার ভিত্তিক একটি নিউজ ছাপা হয়েছিল, যদিও এর প্রতিবাদ ওই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা হয়েছে। বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে এমন কোনো সাক্ষাৎকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেননি। সেখানে জোটের কথা বলা হয়েছে 50টি আসন নাকি 30টি আসন নাকি আরও কম, কে কতটা শক্তিশালী বা জাতীয় পার্টি আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, এসব বিষয়ে আলোচনা হয়েছে। আপনার কাছে কি মনে হয় জোটগুলো কেমন হতে পারে বা নির্বাচনে কারা কারা থাকতে পারে? জোটের বিষয়টা, নির্বাচনী জোটের বিষয়টা আর একটু সময় লাগবে। এমনি তো একটা শেপ আছেই। ধরেন বিএনপির নেতৃত্বে যে 20 দলীয় জোট ছিল সেটা ভেঙে যাওয়ার পরে মূলত সেটা ভাঙা হয়েছে জামাত থেকে আলাদা হওয়ার জন্য, এই জোটটা ভেঙে গেছে। তো সেই জায়গা থেকে জামাতের সাথে আর জোট হওয়ার কোনো সম্ভাবনা আগামী নির্বাচনে অন্তত নেই। কারণ জামাতের সাথে জোট হওয়ার জন্য আওয়ামী লীগকে আবার ফিরে আসতে হবে। আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগের চ্যালেঞ্জের মুখে পড়বে, যখন নিজেদের অস্তিত্বের সংকটে পড়বে এই দুটি দল কিন্তু আবার ঐক্যবদ্ধ এক সময় হবে। কিন্তু এটা নিশ্চিত করেই বলা যায়, যদি কখনো আওয়ামী লীগ রাজনীতিতে সেভাবে শক্তি হিসেবে, বড় শক্তি হিসেবে ফিরে আসে তাহলে তখন সেটা হবে। তো এই জাতীয় একটি প্রেক্ষাপটে আগামী নির্বাচনে জামাত বিএনপির জোট হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। তবে বিএনপি চাইবে যে ইসলামপন্থী অন্যান্য কোনো শক্তি যাদের মোটামুটি ভোটের বাজারে গুরুত্ব আছে তাদেরকে কাছে টেনে জামাতকে এক ধরনের যে ইসলামপন্থীদের নিয়ে যে জোট করার জামাতের চেষ্টা আছে সেই জায়গাটাতে একটু কিছুটা প্রভাব ফেলতে। আমি যেটা মনে করি যে বিশেষ করে বামপন্থী দলগুলো, গণফোরামও সম্ভবত সেটার সাথে আছে, বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার জন্য সমমনা দলগুলোর মধ্যে বামপন্থী কিছু দল থাকবে, ডানপন্থী কিছু ছোট ছোট দল থাকবে। এ নিয়ে বিএনপি একটা জোটের রূপ দেওয়ার চেষ্টা করবে। বিএনপির মূলত একটা মনস্তাত্ত্বিক জায়গা তৈরি করা ভোটারদের মধ্যে, যে তারা সবার একটা সমন্বয় করতে পেরেছে মাইনাস জামাত। আর যেহেতু আওয়ামী লীগ নাই ভোটের বাজারে, সেই কারণে জামাত এবারে তারা তাদের শক্তিমত্তাটা তারা যাচাই করতে চায়। তারা ক্ষমতায় যে তারা যাবে এরকম একদম আত্মবিশ্বাসী তারা, যদিও বলছে, চট্টগ্রামে একজন নেতা বলেছেন, জামাতের এক নেতা বলেছেন যে জামাতই বেশি সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় যাবে, বিএনপিকে বিরোধী দলে বসতে হবে। তো এটা তাদের যে একেবারেই তাদের আত্মবিশ্বাসের জায়গা থেকে বলা তা না, এগুলো নির্বাচনী নানান রাজনৈতিক কৌশল।
জামাত চাইবে যে এবারে তারা একটা বড় ধরনের মানে দৃষ্টান্ত স্থাপন করতে, যে তাদের রাজনৈতিকভাবে তারা অনেক বেশি অগ্রসর হয়েছে। এই অগ্রসর হওয়ার পেছনে মূলত বিগত 15 বছরে তাদের উপর যে নিপীড়ন চলেছে, তাদেরকে যে প্রকাশ্যে রাজনীতি করতে দেনায়, মিটিংয়ে গেলেই সেখান থেকে নাশকতা করছে, ধরে নিয়ে যাওয়া, এইসব করে করে কিন্তু আওয়ামী লীগই এই জামাতের প্রতি কিন্তু সহানুভূতি বাড়িয়েছে। আর জামাত যেই নেচারের দল, সেই দলগুলো কিন্তু যখন বাধাগ্রস্ত হয় তখন এই নেচারের দলগুলো কিন্তু একটু বেশি শক্তিশালী হয়। বিশেষ করে করোনাকালে আমি যেটা লক্ষ্য করেছি যে তারা সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে করোনাকালে যখন অন্য ট্র্যাডিশনাল রাজনৈতিক দলগুলো যখন কোনো কাজই করতে পারছিল না, জামাত যেহেতু আগে থেকে জামাত প্রকাশ্য কার্যক্রম করতে পারছিল না, এই জন্য তারা অনলাইন ভিত্তিক তাদের নেটওয়ার্কটা আগে থেকেই তাদের প্রস্তুতিটা ছিল। করোনাকালে যখন সমস্ত প্রায় 1.5-2 বছর সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ, তখন কিন্তু জামাতের অ্যাক্টিভিটিস ব্যাপকভাবে তারা করেছে এবং তারা নারীদের মধ্যে কাজ করেছে। শিবির কিভাবে কাজ করেছে সেটা তো আমরা দুটি নির্বাচনের মাধ্যমে দেখলাম। তো সুতরাং জামাত এবং বিএনপির মধ্যে বুধবার একটি জরিপ বাজারে এসছে। সেই জরিপ, আমি সব জরিপ বিশ্বাস করি না। এই সব জরিপ নির্বাচনের আগে এ ধরনের জরিপ বিভিন্ন সময়ে এগুলার যেমন কিছুটা প্রভাব আছে, আবার এগুলা ক্যামোফ্লেক্স তৈরি করার জন্য অনেকটা কাজ করে। সেই জরিপে দেখা গেল যে বিএনপিকে এই মুহূর্তে যারা ভোট দিতে চায়, তারা বিএনপিকে 41% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, আর জামাতকে ভোট দিতে চায় 30% মানুষ। এই হিসাবটা কিন্তু এখন থেকে 2 মাস আগেও এ ধরনের এইভাবে আসেনি। এখন থেকে 2 মাস আগের জরিপগুলো আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে জামাতের ভোটের সংখ্যা দেখানো হয়েছে 20%-এর নিচে, আর বিএনপিকে 40-45 এরকম দেখানো হয়েছে। এই যে ভোটের অঙ্কটা বিভিন্ন জরিপের মধ্য দিয়ে এভাবে আসছে, এটার গুরুত্ব কতটুকু, এটার নির্ভরযোগ্যতা, এই জরিপের তথ্যগুলোর উপর কতটুকু আমরা নির্ভর করব বা বিশ্বাস করব, তার চাইতে বড় কথা হচ্ছে যে এটা পাবলিক পারসেপশনের ক্ষেত্রে এটার কিন্তু একটা প্রভাব আছে। এই প্রভাবের কারণে আর বিএনপির বিরুদ্ধে, বিএনপি যদি এবারে একটা বিএনপি এক ধরনের অভূতপূর্ব নির্বাচনের মুখোমুখি, বৃহত্তম দল বিএনপি এই মুহূর্তে, কিন্তু এই দলটি এ ধরনের নির্বাচন কখনো ফেস করে নাই। আমি নির্বাচন কমিশনে কাজ করেছি, বিভিন্ন সময়ে নির্বাচন নিয়ে অ্যানালাইসিস করেছি। বিএনপির প্রত্যেকবারই যদি আপনি অতীতের বিএনপির নির্বাচনের গুলো দেখেন, এই নির্বাচনগুলোতে বিএনপি যে পরিস্থিতিতে নির্বাচনে এসছে, যে সেই পরিস্থিতিতে বিএনপি অল্প সময়ের মধ্যে ক্ষমতার পালাবদল হয়েছে, অল্প সময়ের মধ্যে নির্বাচনে গেছে, বিএনপির কোনো নেগেটিভ ইমেজের জায়গা তৈরি হয় না। কারণ ক্ষমতাসীনরা সবসময় অজনপ্রিয় হয়ে যায়, তার এগেনিস্টে বিরোধী দলের এক ধরনের বিরোধী দলের উপর মানুষের আশাবাদের জায়গা তৈরি হয়। সেই ধরনের নির্বাচনে বিএনপি কিন্তু ফেস করেছে। কিন্তু এবারে সম্পূর্ণ এই যে নির্বাচন, আওয়ামী লীগের পতনের পরে প্রায় 1.5 বছরের পরে নির্বাচন হওয়ার কারণে, 1.5-2 বছর, 1.5-2 বছর, যে কারণে এই সময়টাতে বিএনপির মতো একটা একদম সাধারণ মানুষদের নিয়ে গড়া দল, এদের কিছু নেগেটিভ ইমেজের জায়গা তৈরি হয়েছে, সেটা নির্বাচনে প্রভাব কিছুটা পড়ছে। সে বিষয়ে আলোচনা করব। মিজানুর রহমান, আপনার কাছে জিজ্ঞাসা, আপনি জোট করছেন? আমরা জাতীয় যুক্তফ্রন্টে তো ছিলেন 18তে আমাদের এই বছরের বাস্তবতা ছিল, এবং আপনারা জানেন যে এরপর থেকে আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি, এবং বিএনপি যে 31 দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছিল, সেখানে আমরা যারা তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বা আওয়ামী লীগের নেতৃত্বে যে জোট ছিল, সেই জোট সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছিলাম। এবং এই আন্দোলন সংগ্রামের পরে যখন অভ্যুত্থান পরবর্তী, আমরা সেই লিয়াজো কমিটি বা বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা এখন পর্যন্ত একটি গণতান্ত্রিক একটি রাষ্ট্র নির্মাণের যে অঙ্গীকার আমাদের ছিল, সেটা আমাদের মধ্যে অব্যাহত আছে। এবং সামনে নির্বাচন নিয়ে আমরা দেখছি, যেটা বিএনপি সহ আমরা যারা একসাথে দীর্ঘদিন যুগপৎ আন্দোলন করেছি, তাদের সাথে একটা সমন্বয় আমাদের আছে। আর একটা হচ্ছে ধর্মীয় দলগুলো সহ জামাত, তারা একটা জোটের ঘোষণা দিয়েছে, আর বাম দলগুলোর মধ্যে একটা বাম গণতান্ত্রিক জোট, এটাও আছে। তো এই সব মিলে আমরা এই নির্বাচনে আমরা দলীয়ভাবে প্রস্তুতি নিচ্ছি। এছাড়া আমরা যারা দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন করেছিলাম শেখ হাসিনার দুঃশাসন থেকে দেশকে মুক্তির জন্যে, সেই জায়গায় আমাদের
নির্বাচনী যে মানে সম্ভাবনা যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের মধ্যে অভ্যন্তরীণ আলাপ আলোচনা হচ্ছে। এটা আসলে সময় বলে দিবে যে জোটগতভাবে নির্বাচন কিভাবে হবে, কতটুকু হবে, সেটা আরও একটু অপেক্ষা করতে হবে। কিন্তু দল হিসাবে আমরা যেটা আগেও বলেছি, আমরা নির্বাচনের প্রস্তুতি পুরোপুরিটা আমরা নিচ্ছি, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যেটা একটু আগেও বলেছি যে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, এই জায়গাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। কারণ নির্বাচন তো হবে, কারণ এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা যেটা বলেছিলাম যে নির্বাচনের যাওয়ার জন্য যে কাজগুলো করা, সেই কাজগুলোর প্রায়োরিটি দেওয়া, কিন্তু সরকার কিন্তু সেই কাজগুলোকে প্রায়োরিটি দেয় নাই। ফলে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হয়ে আছে। আপনি যদি দেখেন যে এখনও আইন শৃঙ্খলা ঠিকমতো ফাংশন করতে পারছে না, যেটা আমরা সব সময় বলছি। স্বরাষ্ট্রমন্ত্রী এই যে বলছে যে একটি উৎসবমুখর পরিবেশে ইলেকশন হবে, জনগণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাও এটা বলছে, কিন্তু রাজনীতির মাঠে আমরা কিন্তু সেটা কোনো দলই সেটা দেখছি না। কারণ নির্বাচন করবে তো পুলিশ প্রশাসন, তারপরে ডিসি, ম্যাজিস্ট্রেট, সেগুলোকে ঢেলে সাজানোর জন্য যেটা বলছি সেই সক্ষমতা তো অর্জন করতে পারে নাই। আর এদিকে মাঠে সেনাবাহিনী থাকবে, তো সেনাবাহিনী এই তো মানে ফিল্ড পর্যায়ে সব কিছুর দায়িত্ব সেনাবাহিনীর উপরে না, সেনানৌ বিমান বাহিনীর তারা থাকবে এবং তাদের দায়িত্বটা তো আমরা দেখেছি। তারা যেটা করে যখন কোনো ঘটনা যেখানে ঘটছে সেই জায়গাগুলো তারা যাচ্ছে ইত্যাদি, কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তো থাকে ডিসির হাতে। এরপরে প্রত্যেক জেলায় নির্বাচনী এলাকায়গুলো পলিং এজেন্ট যেটা তৈরি করা হয়, তারপরে মানে প্রিজাইডিং অফিসার যেগুলো হয়, এগুলো কিন্তু রিটার্নিং অফিসার ডিসি থাকে। তো সেই জায়গায় আপনি দেখেন জনপ্রশাসনে এখনও অসন্তোষ চলছে এবং তারাও নানানভাবে সংস্কার, তাদের মধ্যে নানান ধরনের প্রশ্ন তৈরি হয়ে আছে, দুর্নীতির বিষয় নিয়ে আছে এবং অযোগ্য লোকদের টাকার বিনিময়ে সারা বাংলাদেশে ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, এই অভিযোগও আছে। সরকারের বিরুদ্ধে আছে। সরকারের বিরুদ্ধে বলতে এই সরকারের যারা দায়িত্বে ছিল, কিংবা এই যে নতুন রাজনৈতিক দল, কিংবা এই যে ছাত্রদের যাদেরকে ওখানে দায়িত্ব দিয়েছিল মন্ত্রণালয়, সেগুলো তো আছেই। এখন যে কারণে যে দেখেন এই কথাগুলো আপনার সরকারের সাথে আমরা বলেছি, আপনি যদি খেয়াল করেন যে এই যে জনপ্রশাসন সচিবকে এতদিন পরে সরিয়ে দেওয়া হলো এবং সেখানে তো পত্রিকায় এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে আসছে যে তার বিরুদ্ধে অযোগ্য লোকদের ডিসি নিয়োগ, অর্থের বিনিময়ে ডিসি নিয়োগ। এখন উনি খেয়েছেন কিনা জানি না, কিন্তু এগুলো তো রিপোর্ট আসছে, সরকারকে তো এর দায় নিতে হবে। সরকার তো এর কোনো ব্যাখ্যা দেয় না। আপনি যদি দেখেন যে কয়েকটা মন্ত্রণালয় এই সরকারের দায়িত্বশীল, এই যে নতুন যে রাজনৈতিক দল তাদের যারা মানে সাথে আন্দোলনে যুক্ত ছিল, সেই সমস্ত জায়গায় তাদের যে পিএস ছিল কিংবা পিও ছিল, অর্থ মন্ত্রণালয় বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় বলেন, টেলিযোগাযোগ মন্ত্রণালয় বলেন, তাদের বিরুদ্ধে তো শত শত কোটি টাকার অভিযোগ উত্থাপিত হয়েছিল। এনবিআর কিংবা এই যে দুর্নীতি দমন কমিশন, তাদের যে এনআইডি সেটাও ব্লক করেছিল, কিন্তু আমরা তো এরপরে আর কোনো দৃশ্যতে কিছু পেলাম না। তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা, দুর্নীতি দমন কমিশনও উদ্যোগ নিল, সরকারও বলল তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, কিন্তু কই আলোর মুখ তো দেখলো না। এখন আমি নির্বাচনে ফিরে আসছি, সেই জায়গাটা হলো যে সরকার বলছে যে উৎসবমুখর পরিবেশে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন করবেন, কিন্তু নির্বাচনটা করার জন্যে যেই প্রক্রিয়াটায় একটা রাষ্ট্রকে প্রস্তুত করা, সেইটা আমরা সরকারের মধ্যে খুব একটা দেখছি না। তার কারণ হলো যে সরকার এমন একটা জায়গায় চলে গেছে যে সরকার সংস্কারটা নিয়ে বেশি ব্যস্ত হয়েছিল, কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার পরে নিজে কিন্তু সংস্কার করার কোনো দায়িত্ব নেয় নাই, দলগুলোকে ইনভলভ করে এখন দলগুলোর কাঁধের উপরে চাপিয়ে দিচ্ছে। আপনি যদি নেপালে দেখেন যে তিনি কিন্তু দায়িত্ব নিয়েই বলেছে, একটি অনির্বাচিত বা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কি, উনি তো সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছেন এবং তার কাজটা হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করবে রাষ্ট্রকে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে জনগণের অভিপ্রায় অনুযায়ী, এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো করা দরকার জন আকাঙ্ক্ষা অনুযায়ী, যেমন পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, সর্বোপরি নির্বাচন ব্যবস্থা, এইগুলোতে তো সরকার হাত দেয় নাই। এগুলো অধ্যাদেশ করে 2 থেকে 3 মাসের মধ্যে করা সম্ভব ছিল। আজকে দেখেন 90-এও কিন্তু গণ অভ্যুত্থান হয়েছিল,
তারপরে 3 মাসের মধ্যে শাহাবুদ্দিন সাহেব করতে পেরেছিলেন, কারণ পুলিশ প্রশাসন আজকের মতো এরকম মেরুদণ্ড ভেঙে যায় নাই। দ্বিতীয়ত এত মানে দুর্নীতি পরায়ণ পুলিশ প্রশাসন হয় নাই, বিশেষ করে দলীয় আনুগত্যে। এরপরে অভ্যুত্থানের পরে এই পুলিশ বাহিনীকে যেভাবে সাজানো উচিত ছিল, তাদেরকে যেভাবে প্রশিক্ষিত করা দরকার ছিল, যেভাবে নতুন পুলিশ রিক্রুট করা দরকার ছিল, এবং দলীয় আনুগত্যে পুলিশের কোনো পদোন্নতি কিংবা তাদের কোনো নিয়োগ হবে না, তাদের পোস্টিং হবে না, এই কাজগুলো প্রথম থেকে এই বাহিনী করা দরকার ছিল। কারণ রাষ্ট্রের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো পুলিশ প্রশাসন। তারপরে শেষ করি কয়েক সেকেন্ডে, সেটা হলো যে বিচার ব্যবস্থা, সেটাও একটা সারা দেশে ভঙ্গুর, মানুষ বিচার পাচ্ছে না এবং সেই জায়গাটা তারা জামিন পাচ্ছে না। এই একটি অস্থিরতার মধ্য দিয়েই কিন্তু আমরা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি। আপনাকে ধন্যবাদ। এম আব্দুল্লাহ, অনেকগুলো কথা বললেন, আপনি একমত না দ্বিমত? আর বিএনপির বিষয়ে আপনি কথা বলেছিলেন যে তারা কিছুটা নেতিবাচক ভাবমূর্তির মধ্যে আছে। কেন? এর মধ্যে তো ইতিমধ্যে তো ৫-৬ হাজার মতো মানুষকে বহিষ্কার করেছে। ৭,০০০-এর মতো তারেক রহমান বলেছেন, ৭,০০০-এর নেতাকর্মীকে। এটা আমি যেটা বলছিলাম যে একটা অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি পড়েছে বিএনপি। কারণ এর আগে প্রত্যেকটি নির্বাচন, আমরা যদি ৯১ নির্বাচনটা দেখি, তাহলে একটা বেগম খালেদা জিয়ার একটা আপোষহীন ভাবমূর্তির মধ্যে স্বৈরাচারের পতনে হলো, তার সঙ্গে সঙ্গে নির্বাচনটা হয়েছে, সেখানে বিএনপির গায়ে কোনো কালিমা ছিল না, যে কারণে বিএনপি সেখানে অবিশ্বাস্যভাবে, যেখানে শেখ হাসিনা বলেছিলেন 10টি আসনও পাবে না, সেই জায়গাতে বিএনপি মানে কেউই ভাবতে পারে না যে ৯১ সালে নির্বাচন বিএনপি জিততে পারবে। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি ভালো ফলাফল করে প্রথমবারের মতো বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন। তারপর আপনি যদি ৯৬-এর কথা বলি, তাহলে ৯৬ বিএনপি ক্ষমতার থেকে গিয়ে সেখানে একটা পরিস্থিতিতে 15ই ফেব্রুয়ারির একটা নির্বাচনের পরে এক ধরনের মানে অন্য ধরনের একটা পরিস্থিতিতে তত্ত্বাবধায়কের অধীনে প্রথমবারের মতো বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলো। সেই নির্বাচনটার মধ্যেও বিএনপি ক্ষমতা থাকাকালে যে আবহাওয়াটা ছিল তার একটা প্রেক্ষাপটে হয়েছে। কিন্তু তারপরে আপনি যদি ২০০১ সালের নির্বাচনের কথা বলেন, সেখানেও একেবারে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের পরে সেই নির্বাচনে ভূমিতোষ বিজয় পেয়েছে ২০০১ সালের যে বিএনপি জামাত জোট। তারপরে তো আমরা জানি যে তারপর থেকে আর কোনো নির্বাচনই হচ্ছে না। তো এবারের নির্বাচনটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট, যেখানে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছরের যে ফ্যাসিস্ট শাসনের মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে একদম তছনছ করে ফেলা হয়েছে, প্রশাসনে দলীয়করণ করে শেষ করে। এই জায়গাটাতে বিএনপির গত এই যে অন্তর্বর্তী সরকারের যে সময়টা, এই সময়টাতে বিএনপির যে নিপীড়িত কর্মীগুলা গত ১৫ বছরে মামলা হামলা গুমের শিকার হয়েছে, মামলার লক্ষ লক্ষ মামলায় আসামি হয়েছে, এই কর্মীরা এই সময়টাতে, এই যে মুক্ত সময়টাতে তারা নিজেদেরকে সংযত রাখতে ব্যর্থ হয়েছে অনেক ক্ষেত্রে। তারা নির্বাচন পর্যন্ত, এই যে নির্বাচন আর এই যে মুক্তি, এই সময়টার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, এটা বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের ব্যাপারে সাধারণ ভোটার তো এখানে কয়েক ধরনের ভোটার। জাতীয় নির্বাচনে, সাধারণ নির্বাচনে জিততে হলে সব কিন্তু দলীয় ভোট দিয়ে জেতা যায় না। এখানে একটা পপুলার ভোটের একটা জায়গা থাকে, ফ্লোটিং ভোট থাকে, যারা শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থী দেখে সিদ্ধান্ত নেয় যে কোন দিকে ভোট দিবে, সিদ্ধান্তের মধ্যে থাকে না। আর একটা হচ্ছে পপুলার ভোট, একটা সাধারণভাবে কারা ক্ষমতায় যেতে পারে এটা দেখে তারা শেষ মুহূর্তে ভোট যায়। এই ভোটগুলো ছাড়া কোনো দল কিন্তু কোনো সুষ্ঠু নির্বাচনে সাধারণভাবে আমাদের মতো দেশে ক্ষমতায় যাওয়া সম্ভব হয় না। এই যেগুলো একটা মাঝামাঝি জায়গার ভোট, যেটা পপুলার ভোট বা ফ্লোটিং ভোট, এই ভোটগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাবটা বিএনপির পড়েছে। এটা বিএনপির জন্য অবশ্যই আমি মনে করি একটা দুশ্চিন্তার জায়গা। এখানে ইতিবাচক অবস্থানে হ্যাঁ, এই জায়গাটাতে বিএনপিকে যদি রিপেয়ার করতে হয়, খুব বেশি সময়ও নাই। তারেক রহমান যত দ্রুত দেশে ফিরবেন, তার যে নেতাকর্মীদেরকে
সংগঠিত করে এবং মনোনয়নের ক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হতে পারে সেগুলো যদি দক্ষতার সাথে হ্যান্ডেল করতে পারেন, যদি প্রত্যেকটি আসনে 4-5 জন করে মনোনয়ন প্রত্যাশী আছে, একজনকে দিলেন, আরেকজন যদি বিদ্রোহ করে বসে এবং তার ভোটগুলো যদি অন্যদিকে চলে যায়, এই চ্যালেঞ্জগুলো যদি সঠিকভাবে মোকাবেলা করতে পারেন বিএনপি নিশ্চিতভাবে ক্ষমতায় যাবে, এটা এখনো পর্যন্ত মোটামুটি বলা যায়। কিন্তু এই সময়টা, সামনের সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টাতে বিএনপি কতটা মনোনয়নগুলো সঠিকভাবে হ্যান্ডেল করতে পারে এবং জোটের রাজনীতি যেটা, সমীকরণ যেটা, এটা কতটা দক্ষতার সাথে করতে পারে। এবং জামাত স্বাভাবিকভাবে জামাত কৌশল নেবে যে জামাত, কারণ যত দিন যাচ্ছে জরিপগুলো বলছে জামাতের ভোট, জামাত গেইন করছে। আপনি ডাকসুর কারণে একটা মনস্তাত্ত্বিক জায়গা প্রভাব পড়েছে সাধারণ তরুণ ভোটারদের মধ্যে। তো এই জায়গাগুলো জামাত স্বাভাবিকভাবে চাইবে নির্বাচনটা একটু পরে হলে তারা আরও হয়তো গেইন করবে, কিন্তু সেটার যে আবার নেতিবাচক দিক আছে যে দীর্ঘমেয়াদে এই যে আওয়ামী লীগের কিন্তু একই সঙ্গে উত্থানের একটা আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে যে জরিপের কথা আমি একটু আগে বললাম, সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগেরও 4% ভোট ইতিমধ্যে তারা গেইন করেছে, আগে 14% থেকে তাদের 18% গেছে। আমি আগেই বলেছি এই সমস্ত তথ্য জরিপ এগুলো আমরা পুরোপুরি বিশ্বাস করতে চাই না, কিন্তু এটার একটা পাবলিক পারসেপশনের জায়গাটাতে এটার একটা প্রভাব আছে। এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই বিএনপি নেতৃত্বকে অত্যন্ত বিচক্ষণতার সাথে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আবার জামাতও চাইবে তারা একটা শক্তিশালী, ক্ষমতা না যেতে পারুক কিন্তু এমন একটা শক্ত বিরোধী দল হিসেবে, যেমনটি হয়েছে আপনি দেখবেন যে 96 সালে বিএনপি ক্ষমতায় যেতে পারে নাই, কিন্তু বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম বিরোধী দল ছিল, 116 আসন নিয়ে তারা বিরোধী দলে বসে। ধন্যবাদ আপনাকে ডাক্তার মিজানুর রহমান। ফলাফল শেষ করব আপনাকে দিয়ে, নির্বাচনের সার্বিক প্রস্তুতি কি? জোট যে এই এম আব্দুল্লাহ যে অঙ্কগুলো বললেন, আপনাদের অবস্থান কোথায়? না, আমাদের অবস্থান তো আমি পূর্বেই বলেছি, তবে একটা বিষয় হচ্ছে যে আমরা স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে যে রাজনৈতিক জোট বিভিন্ন সময় হয়েছে, ভোটের হিসাব নিকাশ করে রাজনৈতিক আদর্শগত নানা দিক বিবেচনা করে হয়েছে, এবং সরকারে যখন যারা থেকেছে এবং সরকারের বিপরীতে কি কি কর্মসূচি নিয়ে মাঠে নামবে ওগুলোর উপরেই অনেক কিছু নির্বাচনী সমীকরণ বা জোটগুলো হয়েছে। এবারের প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, কারণ আমাদের দেশে এই দীর্ঘ সময়ে 2টি রাজনৈতিক বলয় আমাদের ছিল এবং তাদের সাথে শেষ পর্যন্ত জোটগত হয়ে নির্বাচনের আবহ তৈরি হয়েছে যদি আপনি ইতিহাস দেখেন। কিন্তু এইবার যেটা হয়েছে যে বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, অস্বীকার করার উপায় নাই ভোটের পরিসংখ্যানে, কিন্তু এই অভ্যুত্থানের পর তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং নেতৃত্ব শূন্য হয়েছে। মাঠে তাদের যে সমর্থক নেই তা না, এবং তাদেরও বিভিন্ন সময় আপনি দেখছেন যে তারাও বিভিন্ন সময়ে রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে মিছিল মিটিং করার অপচেষ্টা করছে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরেও। তো এইগুলোর মধ্যে অনেক হিসাব নিকাশ এখন আগামী নির্বাচনে এই কয়েক মাসের মধ্যে হবে, এবং সেই জায়গায় আমি মনে করি যে যেই রাজনৈতিক মানে জোট বা সমীকরণটা ইতিমধ্যে আমরা পেয়েছি, বিএনপি সাথে যারা যুগপথ আন্দোলনে ছিল তাদের সাথে একরকম, আর এর বাইরে যেহেতু জামাত অনেক আগেই তারা সরে গিয়েছে এবং যুগপথ আন্দোলনে ছিল না সেইভাবে, বিএনপিও তাদের থেকে আলাদা জোট করার প্রস্তুতি এবং নির্বাচনের প্রস্তুতি। তো এই সব মিলে আগামী কয়েক মাসের মধ্যে বোঝা যাবে যে আওয়ামী রাজনীতির বিপরীতে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থান পরবর্তী, তো এই জায়গায় ভোটের সমীকরণ এবং রাজনীতি এবং আদর্শগত কিছু সমীকরণও কিন্তু শেষ পর্যন্ত কাজে দিবে, এবং সেভাবেই আমরা মনে করি যে আগামী নির্বাচনটা যাই যেভাবেই হোক না কেন, রাষ্ট্রটা দীর্ঘদিন ধরে গণতন্ত্রহীনতার মধ্যে পড়েছিল এবং সরকার ক্ষমতায় ছিল কিন্তু একদলীয় সরকার শাসন ব্যবস্থা ছিল, স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। সেই জায়গা থেকে রাষ্ট্র একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছে, এটাই হলো সবচেয়ে বড় আশা। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, এম আব্দুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।